হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপথেকারি ডায়েরিজ সিজন 1 এর 15 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। গল্পের শুরুতেই আমরা দেখি রাজপ্রাসাদের কিছু প্রহরী নিজেদের মধ্যে গসিপ করছে। টপিকটা হলো স্মোকিং পাইপে সেই বিস্ফোরণের ঘটনা। তাদের মধ্যে একজন বলে ওঠে, আমি শুনেছি যে ওই বিস্ফোরণের রহস্যটা নাকি লিহাকু সমাধান করেছে মাস্টার জিনশির ব্যক্তিগত পরিচারিকা। এই কথা শুনে আরেকজন প্রহরী বলে ওঠে, মেয়েটা তো তাহলে শুধু সুন্দরীই নয়, যথেষ্ট বুদ্ধিমতীও দেখছি। আর এই পুরো আলোচনাটা একটু দূর থেকে শুনছিল রহস্যময় সেই লোক যার নাম লাকান। পরিচারিকার বুদ্ধির কথা শুনে তার চোখে মুখে একটা অদ্ভুত আগ্রহ ফুটে ওঠে। অ্যান্ড গ্যাস হোয়াট, সে সোজা তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আমাকে এই ব্যাপারে আরো কিছু বলো তো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি গাউসুনকে। তিনি একটা পুরনো কেসের ব্যাপারে সাহায্য চাইতে সোজা মাওমাওয়ের কাছে চলে এসেছেন। গাউসুন মাওমাওকে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে বলে, আমার এক সহকর্মী এই কেসটার জন্য আমার কাছে সাহায্য চেয়েছে, তাই আমি এর তদন্ত করছি। সে জানায় ঘটনাটা 10 বছর আগের একটা ঘটনার সাথে হুবহু মিলে যায়। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। ঘটনাটা হলো একজন সরকারি কর্মকর্তাকে তার শেফ পাফার ফিশের সিদ্ধ করা চামড়া আর মাংস পরিবেশন করেছিল, আর সেটা খাওয়ার পরেই সে কর্মকর্তা কোমায় চলে যায়। মাও শুনে বলে, মাংসের চেয়ে তো মাছের পেটের অংশে বেশি বিষ থাকে। আমার মনে হয় মাছটা হয়তো অন্য কোনো প্রজাতির ছিল, তাই আমার কাছে এটাতে অদ্ভুত কিছু মনে হচ্ছে না। গাওসুন উত্তরে বলে, ঠিক এই রকমই একটা ঘটনা 10 বছর আগেও ঘটেছিল। তখন একজন ব্যবসায়ী পাফার ফিশ খেয়ে কোমায় চলে যায়। মজার ব্যাপার হলো দুটো ঘটনার শিকার হওয়া দুজন মানুষই খুব ভোজন রসিক ছিল এবং পাফার ফিশ তাদের প্রিয় খাবার ছিল। গাওসুন আরও জানায়, দুটো ক্ষেত্রেই অজ্ঞান হওয়ার পর মাছের বিষাক্ত অঙ্গগুলো, মানে ভেতরের অংশ আর চামড়া, আবর্জনার মধ্যে পাওয়া গিয়েছিল। এর থেকে এটাই প্রমাণ হয় যে তারা কেউই মাছের বিষাক্ত অংশটা খায়নি। দুটো কেসের শেফই নিজেদের নির্দোষ বলে দাবি করেছে এবং বলেছে যে তারা সেদিন অন্য মাছ ব্যবহার করেছিল, কিন্তু তাদের কথা সত্যি না মিথ্যে তা প্রমাণ করার মতো কোনো সাক্ষী ছিল না। গাওসুন শুধু এটুকুই জানতে পেরেছে যে দুজনকেই প্রথমে নেশার মতো হয়, তারপর আধ ঘন্টা পর তারা অজ্ঞান হয়ে যায় এবং তাদের শরীর খিঁচুনিতে আড়ষ্ট হয়ে যায়। এইসব শুনে মাও মনে মনে ভাবে, বাহ, আমি তো ভাবতেই পারিনি যে গাওসুন সাহেব এতটা ডিটেলসে ইনভেস্টিগেট করতে পারবেন। গাওসুন বলে, আমার কাছে এইটুকুই তথ্য আছে। পাফার ফিশের এই তদন্ত থেকে তুমি কিছু বুঝতে পারলে? মামা উত্তর দেয়, আমার সব সন্দেহ তো পাফার ফিশের বিষের ওপরে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমি নিশ্চিত হতে পারছি না। আপনি খুব ভালো কাজ করছেন, এই কেস নিয়ে আরো তথ্য জোগাড় করুন। এই কথা শুনে গাওসুন সেখান থেকে চলে যায়। মাও একা একা ভাবতে থাকে, বছরের এই সময়ে খাবার বাইরে রাখাটা অদ্ভুত কিছু নয়, কিন্তু শেফের কথা অনুযায়ী বেঁচে যাওয়া মাছের সাথে অন্যান্য মাছের ব্যবহারটা কিছুটা সন্দেহজনক লাগছে। আর ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের জিনশির। সে জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছিলে? জিনশিকে এভাবে হঠাৎ আসতে দেখে মাও এমন একটা বিদঘুটের মুখ বানায় যা দেখে জিনশির রীতিমতো চমকে যায়। সে বলে, আমার জন্য এই চেহারাটা দেখা যে কি পরিমাণ কষ্টের তুমি বুঝবে না। এরপর জিনশি জানতে চায় যে গাওসুন আর মাওর মধ্যে কি কথা হচ্ছিল, কিন্তু মাও পাত্তা না দিয়ে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আর সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। জিনশি পেছন থেকে ডেকে বলে, এই মেয়ে, তুমি সবসময় আমার কথা এড়িয়ে যাও কেন? কিন্তু মাও ততক্ষণে হাওয়া, আর জিনশি বেচারা একরাশ কষ্ট নিয়ে একাই দাঁড়িয়ে থাকে। পরের সিনে গাওসুন আবার মাওয়ের কাছে আসে এবং শেফের রেসিপি লেখা একটা নোটবুক দেখায়। বইটাতে মালিককে কি কি খাওয়ানো হতো তার সব তথ্য লেখা ছিল। মাও দেখে বলে, রেসিপিগুলো তো সাধারণই মনে হচ্ছে, তবে উপকরণের তালিকায় কিছু জিনিস নেই। গাওসুন বলে, আমার মনে হয় ঋতু অনুযায়ী সবজি আর মাছ বদলানো হতো, তাই নির্দিষ্ট করে কিছু লেখা নেই। ঠিক সেই সময় জিনশি আবার সেখানে চলে আসে। মাও তাকে দেখে ভাবে, এই লোকটারও দেখি এই কেসে নাক গলানোর খুব ইচ্ছে। এরপর গাওসুন মাওকে জানায় যে ঘটনাটা 1 সপ্তাহ আগে ঘটেছে। মাও বলে, তার মানে এই শীতের মরশুমে গাজর মূলার মতো সবজি ব্যবহার করা হচ্ছিল। গাওসুন বলে, আমি শুনেছি তারা কিছু সামুদ্রিক সবজিও ব্যবহার করেছিল। এই কথাটা শোনা মাত্রই মাওয়ের মাথায় যেন একটা বিদ্যুতের ঝলক খেলে যায়। সে ভাবে, লোকটা যেহেতু সবকিছু খেতে ভালোবাসত, তাহলে সে সামুদ্রিক সবজিও চেখে দেখতে পারে। এই ভেবেই সে গাওসুনকে বলে, আমি একবার দুর্ঘটনার জায়গাটা দেখতে চাই। গাওসুন রাজি হয়ে যায় এবং বাসেন নামের একজন অফিসারকে মাওয়ের সাথে রান্নাঘর তদন্ত করার জন্য পাঠিয়ে দেয়। যাওয়ার পথে মাও বাসেনকে দেখে ভাবে, গাওসুন সাহেব খুব ভালো মানুষ, কত দ্রুত সব ব্যবস্থা করে দিলেন। আর এই ছেলেটা বাসেন, আমি ওকে প্রথমবার দেখছি, ওকে দেখে কেন জানি আমার লিহাকুর কথা মনে পড়ে যাচ্ছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর মাও বন্ধ রান্নাঘরটা ভালো করে দেখতে শুরু করে। ঠিক তখনই একজন লোক এসে তাদের আটকাতে চেষ্টা করে। বাসেন তাকে কড়া একটা ধমক দিয়ে বলে, আমাদের কাছে মহারানীর অনুমতি আছে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকুন আর আমাদের কাজ করতে দিন। এই কথা শুনে লোকটা সরে যায়। মাও শেফের কাছ থেকে
জানতে পারে যে এই লোকটা হলো সেই কোমায় চলে যাওয়া কর্মকর্তার ছোট ভাই, যে এখন তার ভাইয়ের অবর্তমানে প্রাসাদ সামলাচ্ছে। এরপর মাও মাও তদন্ত করতে গিয়ে একটা কৌটা খুলে দেখে এবং শেফের কাছে ওটার ব্যাপারে জিজ্ঞেস করে। শেফ বলে, এটা আমার মাস্টারের খুব প্রিয় জিনিস ছিল, তিনি এটা প্রায়ই খেতেন, তাই এতে বিষ থাকতে পারে না। মাও মাও ভাবে লোকটা হয়তো সত্যি কথাই বলছে। ঠিক তখনই কর্মকর্তার ছোট ভাই তাদের সেখান থেকে চলে যেতে বলে। মাও মাও কৌটাটা আগের জায়গায় রেখে বাসেনের সাথে বেরিয়ে আসে। যাওয়ার পথে মাও মাও বাসেনকে সেই জিনিসটা দেখায় যেটা সে রান্নাঘর থেকে সবার আড়ালে একেবারে নিনজা টেকনিকে চুরি করে এনেছিল। সেটা ছিল সেই সামুদ্রিক সবজি। মাও মাও বাসেনকে ব্যাখ্যা করে এই সামুদ্রিক সবজির এখন মৌসুম নয়, আর এটা এমন কোনো সবজিও নয় যে গত বছর থেকে জমিয়ে রেখে এখন ব্যবহার করা যাবে। এই সবজি বেশি দিন টেকে না, আর এটা আমাদের এলাকায় পাওয়াও যায় না। এটা দক্ষিণ অঞ্চলের সবজি, তাই আমাদের খুঁজে বের করতে হবে এটা কোথা থেকে আনা হয়েছে। বাসেন মাও মাওয়ের ইশারায় পুরো বিষয়টা বুঝে যায়। পরের সিনে বাসেন আরও তথ্য জোগাড় করে মাও মাওকে জানায় সেই সামুদ্রিক সবজিটা দক্ষিণ থেকেই আনা হয়েছিল এবং সেই কর্মকর্তার সেবক বলেছে যে তার মালিক শীতকালে কখনো এই সবজি খাননি। গাওসুন বলে যারা এটা বিক্রি করেছে তারা বলেছে যে তারা এটা রোজ ব্যবহার করে, কারণ তাদের মতে এটা বিষাক্ত নয়। মাও মাও বলে এটাই তো সমস্যা। প্রথমত এই সবজি বিষাক্ত নয় এটা ভাবা ভুল, আর দ্বিতীয়ত ওরা এটা রোজ ব্যবহার করছে, অথচ দক্ষিণ অঞ্চলেও এটা প্রায়শই খাওয়া হয় না। অ্যান্ড ফাইনালি মাও মাও আসল রহস্যটা ফাঁস করে। সে বলে, আমার মনে হয় কোনো ব্যবসায়ী জানতে পেরেছিল যে এই সবজিটা ওই কর্মকর্তার খুব প্রিয়, তাই সে এটাকে লবণ দিয়ে শুকিয়ে বিক্রি করার একটা উপায় বের করে যাতে এটা অনেকদিন ভালো থাকে। জিনসি জিজ্ঞেস করে এতে সমস্যার কি আছে। মাও মাও একটা ইল মাছের উদাহরণ দিয়ে বলে, ইল মাছের রক্ত বিষাক্ত হয়, কিন্তু যদি আমরা রক্তটা ফেলে দিই বা মাছটা রান্না করি তাহলে সেটা খাবার যোগ্য হয়ে যায়। ঠিক সেইভাবে এই সামুদ্রিক সবজির বিষ নষ্ট করার জন্য এটাকে লেবুর জলে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু লবণ দিয়ে শুকিয়ে রাখলে এর ভেতরের বিষটা নষ্ট হয় না। মাও মাও জানায় যে সে আনা সবজিগুলোর অর্ধেক লেবুর জলে ভিজিয়ে রেখেছিল আর বাকি অর্ধেক সেভাবেই রেখে দিয়েছে। আর এইটুকু বলে মাও মাও যা করে তা দেখে তোমারও চোখ কপালে উঠবে। সে এদিক ওদিক না তাকিয়ে সোজা সেই লবণাক্ত বিষাক্ত সবজিটা মুখে পুরে দেয়। এটা দেখে তো জিনসি আর গাওসুন লিটারালি জমে যায়। দুজনেরই হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য বন্ধ। মাও মাও বলে, চিন্তা করো না, আমার কাছে বমি করার ওষুধ আছে। জিনসি রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর সাথে সাথে গাওসুনের সাহায্যে মাও মাওয়ের মুখে জোর করে বমির ওষুধ ঢুকিয়ে দেয় এবং তাকে বমি করায়। মাও মাও মনে মনে ভাবে, ইস, জাস্ট একটুর জন্য মিস হয়ে গেল। আমি আর জানতে পারলাম না যে আমি আজ রাতের মধ্যে বিষটা নিষ্ক্রিয় করতে পারতাম কিনা। সুস্থ হয়ে মাও মাও সবাইকে জানায় যে কোনো লোক ওই ব্যবসায়ীকে লবণ দিয়ে সবজিটা সংরক্ষণ করার পরামর্শ দিয়েছিল। এটা একটা ফাঁদ ছিল যে এই সবজি এনেছে তার এটা খাওয়ার কথা ছিল না, আর এমন জায়গা থেকে এই সবজি আনা যেখানে লোকেরা এটা খায় না সেটাও খুব ঝুঁকিপূর্ণ কাজ। গাওসুন শুনে বলে, আমরা সবটা বুঝতে পেরেছি। মাও মাও ভাবে এরা সবাই খুব স্মার্ট, আমাকে আর বেশি বোঝাতে হবে না, যাক আমার কাজ শেষ। এই ভেবে সে যখনই আবার সেই বিষাক্ত সবজিটা খেতে যাচ্ছিল জিনসি তাকে ধরে ফেলে। কয়েকদিন পর গাওসুন মাও মাওকে জানায় যে এই কেসের মূল অপরাধী ছিল সেই কর্মচারীর ছোট ভাই। সে কোথা থেকে সবজিগুলো কিনেছিল সেই জায়গার খোঁজ পাওয়ার পরেই সে নিজে থেকেই সব স্বীকার করে নেয়। তার বক্তব্য ছিল ছোট ছেলে হওয়ার কারণে বাড়িতে তার সাথে কোনোদিন ভালো ব্যবহার করা হতো না, তাই সে তার বড় ভাইকে মারার চেষ্টা করেছিল। মাও মাও জিজ্ঞেস করে, ওই বোকা লোকটাই সামুদ্রিক সবজির ব্যাপারে জানলো কি করে? গাওসুন জানায় তাকে এই বুদ্ধিটা একটা সরাইখানায় তার পাশে বসা একজন লোক দিয়েছিল, আর এই লোকটা আর কেউ নয়, মনে আছে এপিসোড 14-এর শেষে দেখানো সেই লোকটাকে যে নিজের কাজের জন্য আফসোস করছিল? হ্যাঁ, ইনিই তিনি। কেস তো সমাধান হলো। এরপর আমরা মা মাওকে দেখি সে নিজের কাজে ফিরেছে। সে ভাবে বিষাক্ত সামুদ্রিক সবজিটা তো খেতে পারলাম না, কিন্তু তাতে কি, এই যে বাদামি রঙের মাশরুমটা শুকনো পোকা থেকে বেরোচ্ছে, এটা দিয়ে আমি দারুণ একটা ওষুধ বা মদ বানাতে পারি। আর এই ভাবতে ভাবতেই সে খুশিতে এমনভাবে নাচতে শুরু করে যে সোজা গিয়ে জিনসির সাথে ধাক্কা খায়। নিজের আবিষ্কারের খুশিতে সে জিনসির দিকে তাকিয়ে মিষ্টি একটা হেসে বলে, বাড়িতে আপনাকে স্বাগত। অ্যান্ড ভাই, মা মায়ের কাছ থেকে এমন সম্মান আর ভালোবাসা পেয়ে জিনসি তো খুশিতে মাথাটাই খারাপ হয়ে যায়। সে আনন্দে বিহব্বল হয়ে দেয়ালে নিজের মাথা ঠুকতে শুরু করে। লিটারালি এই অদ্ভুত কাণ্ড দেখে গাওসুন জিজ্ঞেস করে, মাস্টার জিনসির কি হয়েছে? মামাও নির্লিপ্তভাবে বলে, এতে আমার কোনো দোষ নেই। একটু শান্ত হয়ে জিনসি জানায় যে সে কিছুদিন ধরে একজন লোককে নিয়ে খুব বিরক্ত। সে লোকটার বর্ণনা দিয়ে বলে, লোকটা খুব চালাক আর মিলিটারিতে উঁচু পদে আছে, বয়স 40-এর বেশি, কিন্তু এখনো বিয়ে করেনি, যদিও সে খুব ভালো বংশের ছেলে। সে তার ভাইপোকে দত্তক নিয়ে নিজের বংশের উত্তরাধিকারী বানিয়েছে। লোকটা একটা আস্ত পাগল, সারাদিন শুধু সোগি খেলে আর আড্ডা দিয়ে বেড়ায়, সব বিষয় নাক গলায় যাতে মামলা সমাধান করতে দেরি হয়। প্রতিদিন আমার অফিসে এসে বসে থাকে। আমার মনে হচ্ছে ওর আসল লক্ষ্য আমি। মাও মাও এই বোরিং প্যাচাল কিছুক্ষণ শোনার পর ভাবে,
এসব শুনে আমার কি লাভ, এর সাথে আমার কোনো ডাইরেক্ট সম্পর্ক তো নেই। পরের সিনে আমরা লাকানকে দেখি, সেই অদ্ভুত লোকটা জিনসির অফিসে বসে আছে। জিনসি তাকে দেখে ভাবে এই লোকটা একজন পাকা স্ট্র্যাটেজিস্ট। ও জানে যে মাও মাও ভার্ডিগ্রিজ হাউসের, আর আমি তাকে আমার ব্যক্তিগত পরিচারিকা বানিয়েছি। সম্ভবত এই কারণেই ও আমার পিছনে লেগেছে। অ্যান্ড ফাইনালি লাকান কথা শুরু করে, ভার্ডিগ্রিজ হাউসে আমার এক পুরনো পরিচিতা আছে। জিনসি ভাবে আমি তো ভাবিনি এই লোকের রোম্যান্সেও আগ্রহ আছে। সে নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করে ফেলে, কেমন ছিল সেই পরিচারিকা? প্রশ্নটা করেই জিনসি ভাবে, ইস, না ভেবেই জিজ্ঞেস করে ফেললাম। লাকান মুচকি হেসে বলে, সে খুব ভালো পরিচারিকা ছিল। গো আর সগি খেলায় দারুণ পারদর্শী ছিল। আমি তাকে সগিতে হারাতে পারতাম, কিন্তু গো খেলায় কোনোদিনও পারিনি। জিনসি বলে, আপনার মতো একজন স্ট্র্যাটেজিস্টকে যে হারাতে পারে সে নিশ্চয়ই অসাধারণ ছিল। লাকান বলতে থাকে, আমি সেই আকর্ষণীয় মহিলাকে কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু পরে জানতে পারলাম তার পেছনে দুজন ধনী লোক পড়ে আছে, তাই আমি সেখান থেকে চলে আসি। জিনসি মনে মনে ভাবে, একজন নামী গণিকাকে কেনার জন্য তো একটা ছোট প্রাসাদের সমান দাম লাগে। এই লোকটা এই গল্পের মাধ্যমে আমাকে কি বোঝাতে চাইছে? লাকান বলে, সেই পরিচারিকা বলতো সে তার প্রতিভা বিক্রি করতে পারে, কিন্তু নিজেকে নয়। মেয়েটার হাবভাবই অন্যরকম ছিল। সে গ্রাহকদের সাথে এমন ব্যবহার করত যেন সে কোনো নিচু জাতের কৃষককে দয়া দেখাচ্ছে। তার জন্য অনেকেই পাগল ছিল, আর তাদের মধ্যে আমিও একজন। এরপর লাকান একটা অদ্ভুত কথা বলে, আমার শির দ্বারায় বয়ে যাওয়া সেই শীতল স্রোতটা খুব মজাদার ছিল। এই কথা শুনে জিনসি বুঝে যায় যে লাকান মাও মাওয়ের কথা বলছে। হয়তো মাও মাও ভার্ডিগ্রিজ হাউসে থাকাকালীন লাকানির পিঠে মাসাজ করে দিয়েছিল বা কোনো ওষুধ বানিয়ে দিয়েছিল। লাকান বলতে থাকে, আমি তার সাথে জোর করতে চেয়েছিলাম, কিন্তু তাকে ডাকতে পারিনি। তাই আমার কাছে একটা নোংরা চাল চালা ছাড়া আর কোনো উপায় ছিল না। লাকানের কথা বলার ধরনটা কিন্তু দারুণ। দেখো কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। মনে হচ্ছে সে মাও মাওয়ের সাথে জোর করতে চেয়েছিল, কিন্তু তার আগে জিনসি মাও মাওকে কিনে নিজের কাছে নিয়ে আসে। আর সম্ভবত এই কারণেই লাকান জিনসির ওপর এত বিরক্ত। জিনসি বলে, আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। লাকান বলে, কোনো জিনিসের দাম যদি খুব বেশি হয় তাহলে আমাদের শুধু ভাবতে হয় কিভাবে তার দাম কমানো যায়। তাই আমি তার মর্যাদা কমিয়ে দিয়েছিলাম। জানতে চাও কিভাবে? জিনসি জিজ্ঞেস করে, কিভাবে? লাকান বলে, সেটা বলার আগে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। তোমার ওই পরিচারিকা তো ধাঁধা সমাধান করতে খুব ভালোবাসে। আমার কাছে ওর জন্য একটা ধাঁধা আছে। লাকান জানায়, একজন ধাতু শিল্পী যে প্রাসাদে মেরামতির কাজ করত সে কিছুদিন আগে মারা গেছে। তার কোনো উত্তরাধিকারী ছিল না। তার 3 জন ছাত্র ছিল, কিন্তু সে তার গোপন কৌশল শেখানোর আগেই মারা যায়। মৃত্যুর আগে সে একটা অদ্ভুত ধাঁধা রেখে গেছে। লাকান বলে, আমি শুধু সেই গোপন কৌশলটা শিখতে চাই। তাই আমার তোমার ওই চালাক পরিচারিকা মাও মাওকে প্রয়োজন। এই কথা শুনে জিনসি চুপ হয়ে যায় এবং বলে, এবার আমাকে পুরো গল্পটা জানতে হবে। অ্যান্ড ফাইনালি এপিসোডের একদম শেষে আমরা মাও মাওকে দেখি, আর ঠিক তখনই তার হাত থেকে জলের বালতিটা সশব্দে নিচে পড়ে যায়, যা প্রায় সবসময় কোনো অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। মাও মাও বালতিটা তুলতে তুলতে বাইরের দিকে তাকিয়ে দেখে ঝমঝম করে বৃষ্টি নামছে, আর বলে, আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এই রহস্যময় থমথমে পরিবেশের সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।